মাদক পাচারের অপরাধে গ্রেপ্তার হলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, এদিকে আমি বিপদে, তুমি ওইদিকে কি করছো? তুমি কি একবারও আমাকে দেখতে আসবে না? আমাকে আমাকে বাঁচাতে আসবে না? তখন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে, তটিনী আমি এখন কি করব বলো, আমি এখানে খুব বাজেভাবে ফেঁসে গেছি। তখনই সৌরভ ফোনটা কেটে দেয়। এরপরে তটিনী কথা বলার চেষ্টা করলেও কোনোভাবে শিবপ্রসাদের সঙ্গে কথা বলতে পারে না। এদিকে শিবপ্রসাদ বলতে থাকে, তটিনী তুমি আমার উপরে রাগ করে ফোনটা কেটে দিলে। এদিকে এরপরে ফোন কেটে দিয়ে শিবপ্রসাদ বলতে থাকে, আমি এখন কি করব? একদিকে আমার ভালোবাসা, একদিকে আমার বোন। এদিকে দেখা যায় দীপালি এসে তটিনীকে বলতে থাকে, তটিনী এখন কি হবে? তুই তুই আমি জানি তুই কোনো অপরাধ করিসনি, তুই নির্দোষ। তোকে তোকে এরা ফাঁসাচ্ছে, আমি জানি, এটা আমি খুব ভালো করেই জানি। ওরা তোকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে, তাই না? তখন তখন তটিনী বলতে থাকে, মা আমি আমি কি করব বলো, আমি তো কোনোভাবেই বুঝতে পারছি না আমি এখন কোন দিকে যাব, কি করব। তখন তখন দেখা যায় এইদিকে শিবপ্রসাদ বারবার বলতে থাকে, আমি এখন কলকাতায় যাব নাকি এখানেই থাকবো? কলকাতায় গেলে তটিনীকে আমি বাঁচাতে পারবো, কিন্তু এদিকে আমার বোনের কেসটা ধামাচাপা পড়ে যাবে। আর যদি আমি এখানে থেকে যাই তবে তটিনী শাস্তি পাবে, তটিনীর কোনো একটা ক্ষতি হয়ে যাবে। এদিকে দেখা যায় তটিনীকে সৌরভ নিয়ে যাওয়ার জন্য হাত ধরে টেনে নিয়ে যায়। তখন তখন দেখা যায় পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমার মাম্মিকে কোথাও যেতে দেবো না, প্লিজ তোমরা আমার মাম্মিকে নিয়ে যেও না, আমার মাম্মিকে ছেড়ে দাও, আমি আমার মাম্মিকে কিছুতেই ছাড়বো না, আমার মাম্মিকে আমি কিছুতেই যেতে দিতে পারি না। তখন এদিকে এদিকে দেখা যায় পরশুরাম নন্দার বাড়িতে আসে। সেখানে দেখা যায় নন্দা চাল ঝাড়ছে। এটা দেখে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম মনে মনে বলতে থাকে, আমি জানি এই নন্দা সবটাই জানে। নন্দাকে যদি আমি চেপে ধরি তবে ওর মুখ থেকে সকল কথা বের করা যাবে। এই মেয়েটার মুখ থেকে সব কথা বের করতে আমাকে ওকে ওকে অবশ্যই চেপে ধরতে হবে, তা না হলে আমি কিছুতেই রহস্য ভেদ করতে পারছি না। এরপরে দেখা যায় তখন নন্দা পরশুরামকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি এখানে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন বলুন? তখন পরশুরাম বলতে থাকে, আমি আমি এখানে কেন এসেছি? আপনার কাছে আমার কিছু জানার ছিল নন্দা দেবী। আমি আপনার কাছে কিছু জানতে চাই। এই বলে নন্দার হাত থেকে কুলোটা নিয়ে চাল ঝাড়তে থাকে। তখন নন্দা বলতে থাকে, আপনি এসব কি করছেন? আপনি চাল ঝাড়ছেন মানে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটাও আমি খুব ভালো করেই পারি, কারণ কারণ চাল ঝাড়াটা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমি চাল ঝাড়তে পারি, সবকিছুই করতে পারি। তখন নন্দা বলতে থাকে, আপনি কে আসলে বলুন তো? তখন পরশুরাম বলতে থাকে, আমি বারবার বলছি আমি পরশুরাম, আমি পরশুরাম, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি কি বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না বলুন তো? তখন এ কথা শুনে দেখা যায় নন্দা অবাক হয়ে তাকিয়ে থাকে। নন্দা নন্দা পিছন দিকে সরে যাবে, ঠিক তখনই তার হাতের সাথে বেলছে একটি একটি ঝুড়ি পড়ে যায় পরশুরামের পায়ের কাছে। এটা দেখে ভয় পেয়ে যায় নন্দা। যখনই পরশুরাম ঝুড়িটা তুলতে যাবে তখন নন্দা চিৎকার করে বলতে থাকে, একদম ওটা ছুবেন না, ওটা ওটা নেবেন না বলছি। তখন নন্দার এই কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। তখন নন্দা দৌড়ে এসে ঝুড়িটা হাতে তুলে নিতে যাবে, ঠিক তখনই পরশুরাম হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি হলো নন্দা দেবী, আপনি এতটা ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার তো কোনো কারণ নেই, তবে আপনি কেন ভয় পাচ্ছেন বলুন তো? তখন নন্দা বলতে থাকে, কই আমি তো ভয় পাচ্ছি না, কেন ভয় পাবো আমি? কোথাও ভয় পাচ্ছি না। তখন পরশুরাম বলতে থাকে, এটার মধ্যে কি আছে যার জন্য আপনি এতটা এতটা আতঙ্কিত হয়ে গেলেন? অবশ্যই এর মধ্যে কোনো না কোনো জিনিস আছে, তার কারণে আপনি এভাবে এভাবে আটকে উঠলেন। বলুন তো এর মধ্যে আসলে কি আছে? তখন নন্দা বলতে থাকে, কই কিছু নেই তো, কিছু নেই, আপনি আপনি ভুল বুঝছেন। তখনই দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি দেখছি, আপনাকে আপনাকে দেখতে হবে না, আমি দেখছি এটার মধ্যে কি আছে। তখন নন্দা বলতে থাকে, আপনি এভাবে এভাবে আমার সব জিনিসে হাত লাগাতে পারেন না, আপনার কোনো অধিকার নেই, আপনি আপনি ভুলে যাচ্ছেন আপনি এসব করতে পারেন না। তখনই দেখা যায় পরশুরাম সেখান থেকে একটি চিঠি বের করে পড়তে থাকে। সেখানে চিঠি লেখা আছে বিজনলালের নামে, আর সেই বিজনলাল নন্দাকে প্রেমে চিঠি লিখেছে। এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। তখনই নন্দা পালিয়ে যাবে, তখন বলরাম এসে বলতে থাকে, নন্দা দেবী আপনি পালাতে পারবেন না, কারণ কারণ আমরা এখানে পুরোটা ঘেরাও করে রেখেছি, আপনার পালানোর মতো কোনো রাস্তা নেই। আপনি আপনি কি জানেন সবটা আমাদের বলুন, তা না হলে আপনার বিপদ হতে পারে। কথা শুনে দেখা যায় নন্দা বলতে থাকে,
আপনারা আপনারা কেন আমার পেছনে লেগে আছেন আমি তো বুঝতে পারছি না। আপনারা আপনারা কি চাইছেন বলুন তো? আমাকে আমাকে কেন এভাবে ডিস্টার্ব করছেন? আমাকে কেন অযথা এভাবে হেনস্থা করছেন? তখনই দেখা যায় বলরাম নন্দার মাথায় রিভলভার ধরে বলতে থাকে, অনেক হয়েছে, আর নয়। আপনার লুকোচুরি অনেক দেখেছি, এত লুকোচুরি আর ভালো লাগছে না। আপনি আপনি এবার মুখ খুলবেন কি খুলবেন না সেটা বলুন। এ কথা শুনে নন্দা বলতে থাকে, আমি তো আমি তো কোনোভাবে মুখ বন্ধ করে রাখিনি। আমি কেন মুখ খুলবো না? আমি অবশ্যই মুখ খুলবো, কিন্তু কিন্তু আপনারা ভুল করছেন। আপনারা বুঝতে পারছেন না আমি 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 যেটা করছি সেটা একদম ঠিক করছি, আর আমি আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। তখন তখন দেখা যায় পরশুরাম নন্দাকে টানতে টানতে সেই জায়গাটাতে নিয়ে আসে যেখানে পরশুরাম গর্ত খুঁড়েছিল। তখন গর্তটা দেখে বলতে থাকে, এখানে এখানে তো আমি গর্ত খুঁড়েছিলাম, কিন্তু এখানে ফুল গাছ লাগিয়ে দিল কে? আমি তো বুঝতে পারছি না। তুই বিশ্বাস কর বলরাম, আমি এখানটাতে খুঁড়েছিলাম, আর যার কারণে আমাকে এখানে একা পেয়ে সুযোগ পেয়ে ওরা আমাকে আঘাত করেছিল, তারপরে পানিতে ফেলে দেয়। এরপরে তুই আর মায়া এসে আমাকে বাঁচাস। ঠিক তখনই ভোম্বল একটি একটি কাঁচি হাতে নিয়ে চিৎকার করে বাইরে আসে, আর পরশুরামের উপর অ্যাটাক করতে দৌড়ে এসে পরশুরামকে মারতে যাবে। ঠিক তখনই দেখা যায় ভোম্বলের হাত ধরে ফেলে পরশুরাম, আর বলতে থাকে, এই হাতটা হচ্ছে বাঘের খাবার। এখান থেকে কেউ পার পায়নি, আপনি তো কোন ছাই। তখন দেখা যায় ভোম্বলকে মারতে থাকে পরশুরাম, আর বলতে থাকে, তুই তার মানে তুই বোবা নস, তাই না? এতদিন হলো এভাবে নাটক করে গেছিস। এরপরে দেখা যায় ভোম্বলের মাথায় রিভলভার ধরলে তখন ভোম্বল ভয় পেয়ে যায়। এরপরে শিবপ্রসাদ মাটিতে ফায়ার করলে তখন ভোম্বল চিৎকার করে বলতে থাকে, না না, আমাকে মারবেন না, এভাবে শুট করবেন না। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, তবে সবটা প্রমাণ হয়ে গেল যে তুই ভেদ ধরেছিলি। এবার তো তোকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কোনোভাবে বাঁচতে পারবি না তুই। তখন দেখা যায় ভোম্বল ভয় পেয়ে যায়, আর বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি কিছুই জানি না। তখন এই পরশুরাম বলতে থাকে, কিচ্ছু জানিস না তার মানে? তবে তবে কেন আমাকে মারতে এসেছিলি? অবশ্যই তার কোনো কারণ আছে, যদি কারণ না থাকতো তবে তো মারতে আসতি না, তাই না? তখন দেখা যায় পরশুরাম নন্দাকে বলতে থাকে, একে একে তো আপনাদের সকল রহস্যের ফাঁস হয়ে যাচ্ছে। আপনি বলেছিলেন যে ভোম্বল নাকি কথা বলতে পারে না, কানে শুনে না, তবে তবে ও কেন কেন সবটা শুনতে পাচ্ছে? তার মানে আপনি কিছু একটা জানেন যেটা আমাদের কাছ থেকে লুকোচ্ছেন। এখনো সময় আছে, সবটা বলে দিন, তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তখন দেখা যায় ভোম্বল বলতে থাকে, এখান থেকে এখান থেকে পালিয়ে যা বলছি, তা না হলে তুইও মরবি, তোর বোনের মতো তুইও মরবি। তোর পরিবার পুরোটা ধ্বংস হয়ে যাবে, তোর বউ বাচ্চা সবাই মরবে, সবাইকে এমন ভাবে ফাঁসানো হয়েছে তুই চাইলেও আর তাদের সেই জাল থেকে বের করতে পারবি না। এই বলেই তখন বলরাম পরশুরামকে বলতে থাকে, আমি ওদেরকে লোকালধারায় নিয়ে যাচ্ছি, তুই আয়। এই বলে তখন বলরাম ওদেরকে নিয়ে চলে যায়। তখন দেখা যায় পরশুরাম মায়াকে সেই হারটা হাতে দিয়ে বলতে থাকে, এটা তুমি ফরেনসিকে পাঠাও, আর এখান থেকে যে রিপোর্টটা আসবে ইমিডিয়েটলি আমার সেই রিপোর্টটা চাই। তখন মায়া বলতে থাকে, বস, এটা কি তোমার বোনের হার? তখন শিবপ্রসাদ বলে ওঠে, আমি জানি না মায়া, আসলে আসলে এটা শিবানীর হার কিনা, শিবানী বেঁচে আছে নাকি মরে গেছে, আদেও আদেও আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আমি কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। তুমি তুমি প্লিজ আমাকে আমাকে একটু হেল্প করো। তখন দেখা যায় মায়া বলতে থাকে, বস, তুমি একদম চিন্তা করবে না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন মায়া শিবপ্রসাদ ফোন করলে তখন দেখা যায় শিবপ্রসাদ শুধু শুধু চারপাশে চারপাশে শিবানীর কণ্ঠ শুনতে পায়। শিবানী শিবপ্রসাদকে ডাকছে আর বলছে, দাদা, দাদা, তুই আমার বিয়েতে আসবি তো বল। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তো কার সঙ্গে বিয়ে হচ্ছে? তোর প্রেমিকের নাম কি বোন, আমাকে বল। তখন শিবানী বলতে থাকে, হ্যাঁ, আমি তোকে বলছি, নামটা বলছি। তখন মায়া এসব কিছু দেখে অবাক হয়ে যায়, আর বলতে থাকে, বস, তুমি এমন কেন করছো বলো? তুমি তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? তবে আমরা কি করে সবটা সলভ করব? তুমি তো আমাদের শক্তি, তুমি তো আমাদের আশা। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে তো কোনোভাবেই আমরা ব্যাপারটা সলভ করতে পারবো না। তখন পরশুরাম বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না যে আমি চারপাশে শুধু শুধু শিবানীর কণ্ঠ শুনতে পাচ্ছি। আমার আমার কিচ্ছু ভালো লাগছে না মায়া, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে ওদিকে তটিনী বিপদে, এদিকে এদিকে আমার বোনকেও আমি খুঁজে পাচ্ছি না। যদি আমি এখান থেকে যাই তবে শিবানীর কেসটা ধামাচাপা পড়ে যাবে, আর যদি আমি আমি কলকাতা না যাই তবে তবে তটিনী অনেক বড় বিপদে পড়বে। ওকে ওকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। তখনই তখনই দেখা যায়
পরশুরামকে কলকাতা থেকে ফোন করে আর বলতে থাকে তটিনীকে কোর্টে তোলা হচ্ছে, তটিনীকে কাস্টাডিতে নেওয়া হয়েছে, ওকে ওকে কোর্টে তোলা হবে। এরপরে যদি কোর্টে সবকিছু প্রমাণ হয়ে যায় হয়তো বা তটিনীর জেলও হতে পারে। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, এটা পুরোটাই কনস্পিরেসি, এটা তটিনীকে ফাঁসানো হচ্ছে, আমি ওখানে নেই কিন্তু স্যার কিছু করছে না কেন। এরপরে ফোন কেটে দিলেই তখন এদিকে দেখা যায় মৈতোষ বাবু তটিনীকে নিয়ে কোর্টে যাওয়ার জন্য বের হচ্ছে। তখন তটিনী বলতে থাকে, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আমি যাব না। তখন মৈতোষ বাবু বলতে থাকে, আপনাকে কোর্টে যেতে হবে, আপনাকে এখন কোর্টে তোলা হবে। আপনি মাদকের বিজনেস করেন, এটা আমি বিশ্বাস করতে পারিনি, আমি ভাবতেও পারিনি যে পরশুরামের ওয়াইফ এমন একটা বিজনেসে আছে। তখন তটিনী বলতে থাকে, আমাকে আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে দিন। তখন দেখা যায় মৈত্রেয়ী বাবু বলতে থাকে, সেটা কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে এটা সম্ভব নয়। কিন্তু তটিনী গাঙ্গুলি, আপনি যে ভুলটা করেছেন, যে কাজটা করেছেন, এটার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আপনি অবশ্যই শাস্তি পাবেন। তখন তটিনী বলতে থাকে, আমি আমি আপনাকে বলছি, আমি যদি একবার আমার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে পারি না, আমি তো এখান থেকে অবশ্যই বেরোবো। আমাকে যে ফাঁসানো হচ্ছে তার সঙ্গে আপনারাও জড়িত আছেন, আর আমি আপনার চেয়ারটা নিয়ে টানাটানি উঠিয়ে দেব, এটা আমি বলে দিলাম আপনাকে। আমি যদি এই চেয়ারটা না ছাড়িয়েছি না, আমার নামও তটিনী গাঙ্গুলি নয়। কারণ আমি জানি এসবের সঙ্গে আপনিও জড়িত আছেন, আপনিও হয়তো বা এই সৌরভের মতো টাকা খেয়েছেন। ঠিক তখনই সৌরভ বলতে থাকে, মুখ সামলে কথা বলবে তটিনী, তুমি কিন্তু আমাদের স্যারকে অপমান করছো। তখনই দেখা যায় তটিনীকে জোর জবরদস্তি নিয়ে যেতে থাকলে ঠিক তখনই নন্দিনী এসে তটিনীর সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি তটিনী, দেখেছিস তো, এটাই হবার ছিল, তোর তোর ভাগ্যে এটাই লেখা ছিল। তখন তটিনী বলতে থাকে, দিদি তুই তো জানিস যে আমি এসবের সঙ্গে জড়িত নয়। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই যেন কোন ডিপার্টমেন্টে আছিস তটিনী। তখন তটিনী বলতে থাকে, আমি কোথায় আছি, কি করছি, সবকিছু কিন্তু তুই জানিস, সব ডিটেলস তোর কাছে ছিল, তুই যেটা লোপাট করেছিস, তবে এখন নাটক করছিস। তখন নন্দিনী বলতে থাকে, আমি কিচ্ছু জানি না, তার কারণেই তো তুই ফেঁসেছিস, তোর কোনো পরিচয় নেই, তুই কোনো এভিডেন্স দিতে পারবি না, এ কারণেই তো তুই ফেঁসেছিস। তখন দেখা যায় মৈতোষ বাবু সবকিছু দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে নন্দিনীর কাছে একটি ফোন এলে নন্দিনী ফোন রিসিভ করতে ওপাশ থেকে পরশুরাম বলতে থাকে, আমি আমি শিবপ্রসাদ গাঙ্গুলি বলছি, আমি একটা ব্যাপারে ফেঁসে গেছি, আপনি প্লিজ আপনার বোনকে বাঁচিয়ে নিন, আপনার বোনকে একটু একটু সেভ করুন। তখন নন্দিনী বলতে থাকে, তুমি কেন আমাকে ফোন করেছো। তখন পরশুরাম বলতে থাকে, আপনাকে আমি সবটা পরে খুলে বলবো, প্লিজ আপনি একটু একটু আপনার বোনকে সেভ করুন, আপনাকে আমি সবটা বলবো। তখন নন্দিনী বলতে থাকে, আমি তোমার বউয়ের কেসটা অবশ্যই লড়তে পারি, কিন্তু আমার কোর্টে অ্যাপিল করার জন্য 10 লক্ষ টাকা ফিস লাগবে, দিতে পারবে। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি কি দর হাঁকছেন, আপনি কি নিজেকে টাকার কাছে বিক্রি করছেন। তখন নন্দিনী বলতে থাকে, এখন টাকাই সব, তোমাদের মতো মধ্যবিত্ত টিপিক্যাল লোকজন তো আর টাকা দিয়ে লয়ার অ্যাপিল করতে পারবে না, তাই না, তাই তোমাদের জেলই থাকতে হবে। এ কথা শুনে দেখা যায় তখন নন্দিনীর কথা শুনে পরশুরাম বলতে থাকে, আপনি তো এমন ছিলেন না, আপনি কেন এমন হলেন বলুন তো, আপনি তো এমন ছিলেন না। তখন নন্দিনী বলতে থাকে, টাকার খেলায় সবাই পাল্টে যায়, যেমন তোমার বউ এই যে মাদক বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। এ কথা শুনে শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বলবেন। তখনই সৌরভ বলতে থাকে, "ও, তুই কি ভেবেছিস পরশুরাম, এবারও তুই তোর বউকে বাঁচিয়ে নিবি, কিছুতেই পারবি না, ওকে এবার এমন ভাবে ধরা হয়েছে না, একদম একদম কোনোভাবে আর ওকে বাঁচানো যাবে না।" তখন এই বলে ফোনটা কেটে দেয় সৌরভ। এরপরে দেখা যায় শিবপ্রসাদ খেয়াল দেখতে থাকে যে দোলনার উপরে বসে আছে শিবানী দোলনায় বসে 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 যে দুলছে আর বলছে, দাদা দেখ আমাকে কেমন লাগছে। তখন এটা দেখে খুশি হয়ে যায় শিবপ্রসাদ। এরপরে দৌড়ে দৌড়ে দোলনার সামনে গিয়ে দেখতে পাই সেখানে আর কেউ নেই, দোলনাটা খালি ঝুলছে। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, এক্ষুনি তো শিবানী এখানেই ছিল, তবে কি হলো। এরপরে দেখা যায় এদিকে কোর্টে তুললে তটিনী 7 দিন জেল কাস্টাডি দেয়। এরপরে সৌরভ মৈতোষ বাবুকে ফোন করলে মৈতোষ বাবু বলতে থাকে,
তটিনী গাঙ্গুলি 7 দিন জেল কাস্টাডি হয়েছে। এরপরে দেখা যায় বলরাম সেই হারটা নিয়ে ফরেনসিকে যাবে, ঠিক তখনই গ্রামের কিছু লোকজন বলরামদের গাড়ির সামনে এসে গাড়িটা আটকে দেয়। এই খবরটা পরশুরামকে দেয় বলরাম। বলরাম বলতে থাকে, হয়তোবা আমরা শহরে পৌঁছাতে পারবো না, এই হারটার ফরেনসিকও হয়তোবা হবে না।